আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খেয়ে কাটা বাছার জন্য বসে পড়লাম। আমরা গৃহিণীরা কি দিয়ে কি রান্না করব, কোন খাবারের পর কোন খাবার রান্না করব, সারাক্ষণই এই ধরনের ভাবনা চিন্তা মাথায় থাকে। তো এখন আমি কিছু সবজি কাটাকাটি করব, তার জন্য সব কিছু নিয়ে আসছি, এক এক করে কেটে নিব। এক করে সব শাক সবজি মাছ সব কিছুই ধুয়ে কেটে রাখছি। বটবটি মাছ, পেঁয়াজ, নিচে 2টা বক্সে আদা রসুন, টমেটো, কাঁচামরিচ, আলু আর শাক যে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে আবার চিংড়িটা হালকা একটু বেটে নিচ্ছি। তো এখন রান্না করব। গিফট পেতে কার না ভালো লাগে। এই গিফটটা আজ থেকে আরও 11 বছর আগের পাওয়া। একটা বাটি সেট, একটা সসপ্যান আর একটা ফ্রাই প্যান। এর সাথে আরও অনেকগুলো কসমেটিক ছিল, অবশ্য কসমেটিকগুলো ব্যবহার করে ফেলছি। অ্যালুমিনিয়ামের কিছু হাঁড়ি পাতিলা আসলে এখনও ব্যবহার করতেছি। তখনকার সময় আমার কাছে ফ্রাই প্যান আর সসপ্যানটা একবারে নতুনত্ব, আমি সচরাচর কোথাও দেখি না। এখন তো অ্যাভেলেবেল বা অনেকটাই আপডেট, মানুষের চাইতে উন্নত মানের ফ্রাই প্যান বা সসপ্যান ননস্টিকের অনেক কিছুই বের হয়েছে। তো গিফটটা আমি কার কাছ থেকে পাইলাম তার নাম তো বললাম না। এই গিফটটা আমার মামি দিছে। আসলে যে দায়িত্বটা মা পালন করার দরকার, এরকম ছোট ছোট দায়িত্ব কর্তব্য আমার মামিই পালন করেন। আসলে মামি জাহির করা পছন্দ করে না। মামি আমার ভিডিওটা দেখবে, আসলে মামি এগুলো একবারই পছন্দ করে না। যাই হোক, মামি দিছে, মামির কথা বললাম। আমার মতো লাখি কয়জন আছেন কমেন্ট করে জানাবেন। মামির কাছ থেকে গিফট পাইছেন, নানা নানির ভালোবাসা পাইছেন। আজ থেকে ভাবছি ফ্রাই প্যানটাতেই রান্না করব। তো মাছ ভাজবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। আমার কাছে কেন যেন নতুন নতুন হাঁড়ি পাতিলা বা ফ্রাই প্যান যেটাই বলেন না কেন, এগুলাতে রান্না করতে খুবই ভালো লাগে। তো আমি 2 চুলায় 2টা বসিয়ে দিছি। এক চুলা হচ্ছে ডাল আর এক চুলা হচ্ছে মাছ ভাজা প্রায় শেষ। আজ ভাবছি সেউয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব কিছুটা টমেটো। টমেটোটাও আমি হালকা একটু ভেজে নিব। তারপরে পরিমাণ মতো দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ভেজে এবার দিয়ে দিব পানি। এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো, কিছুটা কাঁচামরিচ। এখানে আমার ডালটাও প্রায় রান্না করা শেষ। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তরকারিটাও বলক এসে পড়ছে, প্রায় রান্না করা শেষ। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে তরকারিটা আমি উঠাইয়া নিব। আমার দোনোটা রান্নাই প্রায় কমপ্লিট। আসলে কি, রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যেভাবে আঁকেন না কেন সেভাবেই হবে, বা যেভাবে রান্না করেন না কেন সেভাবেই হবে। তো আপনাদের রান্না বান্না বা আপনাদের চিন্তাধারার সাথে আমারটা একত্র নাও হতে পারে, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে আমার কাজকর্মগুলো বা আমার অ্যাক্টিভিটিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যদিও সবাই মানুষ, কিন্তু সবার চিন্তাধারা, সবার মেন্টালিটি এক নাও হইতে পারে, আবার কিছুটা মিলেও যেতে পারে। এ কথাটা বলার একটাই কারণ, অনেকে তরকারি কষায়া খেতে পছন্দ করে, অনেকে ডালা বাগার দিয়ে খেতে পছন্দ করে, অনেকে মাখায়া খেতে পছন্দ করে, তাই বললাম। তো আমি যেভাবে রান্না করি বা আমি ছোটোবেলার থেকে আমাদের অঞ্চলে যেভাবে রান্না করে দেখে আসছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা যারা পুরনো আছেন তাদের কিছুটাই উপকারে আসবে না, যারা নতুনত্ব একেবারে কিছুই পারেন না তাদের সাথে টুকিটাকি কিছুটা শেয়ার করি, তাদের যদি উপকৃত হয় বা ব্যাচেলার মানুষদের জন্য। তো কথা বলতে বলতে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু আমি কষিয়ে নিছি। যেহেতু আলু আর বটবটি একসাথে সিদ্ধ হবে না, তাই আলুটা আগেই আমি সিদ্ধ করে নিছি। তো এখন বটবটি আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। রান্না শেষ করলাম। এখন অফ ক্যামেরায় আমি চুলাটা ক্লিন করে নিব। আর এখানে কিছু হাঁড়ি পাতিলা জমে আছে, এগুলো ক্লিন করব। তো এখানে আমি হাঁড়ি পাতিলাগুলো ক্লিন করে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না,
দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস। ভিডিও করলে অনেক কিছুই করা যায়, আসলে ক্যামেরা ধরে ধরে তো আর এত কিছু করা সম্ভব না। তো গোসল নামাজ ঘর গোছানো শেষ করে এখন দুপুরের খাবার খেতে চলে আসলাম। তো খাবার দাবার শেষ করে একটু শুয়ে আসছিলাম। আমার আবার যত যাই কিছু হোক না কেন দুপুরের খাবার পর কমসে কম 1 ঘন্টা বা 30 মিনিট তো ঘুম যাইতেই হবে। তো এখন ঘুম থেকে উঠে দেখি ফিল্টারে পানি নেই, তো একটু পানি ঢেলে নিচ্ছি। তো এখানে আমি রসমালাই তৈরি করব, তার জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বলক করার পরে এবার চুলাটা অফ করে দিছি। দুধটা কুসুম গরম আছে। তো এখন আমি সিরকা বা এটারে ভিনেগার যাই বলেন না কেন, 1/2 কাপ ভিনেগার আর 1/2 কাপ পানি। ছানা কাটার জন্য আমি এখন এটা দুধের মধ্যে ঢেলে দিব। ভিনেগার দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট পর আমার ছানাটা এরকম কেটেছে। এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিব। এই পর্যায়ে এসে অনেকে ছানাটা সাদা পানি দিয়ে ক্লিন করে, আমি করব না, কারণ আমি তো ভিনেগার দিছি, লেবুর রস দিই নাই। তো আমি এই পর্যায়ে ভালো করে এটা চেপে চেপে পানিটা ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। এই পর্যায়ে ছানাটা আমার ঝরঝরা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ আটা, 1 কাপ চিনি, দিয়ে দিব 4 চামচ 1 কাপ ঘি। আমার কাছে ঘি আছে, ঘি দিছি। আপনার কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন, তেল বা বাটার যেটাই দিতে পারেন। এবার ভালো করে এটা ম্যাশ করব। আর এখানে আমি চিনির শিরা তৈরি করব, তার জন্য 1 কাপ চিনি 5 কাপ পানি নিয়ে ভালো করে ঢেকে দিলাম পানি ফোটানোর জন্য। এখানে আমি একটা আটার লিকুইড তৈরি করতেছি। যখন চিনির শিরাতে মিষ্টির বলগুলা দিব যাতে ফেনা হয়, ভালো করে সিদ্ধ হয়, তাই এই পর্যায়ে ছানাটা সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এক এক করে মিষ্টির বলগুলা তৈরি করে নিব। মিষ্টির বলগুলো আমার বানানো শেষ। এখন আমি সেই গরম পানির বলক আসা শিরার মধ্যে এক এক করে সবগুলো ঢেলে দিব। সবগুলা বল দিয়ে আধা ঘন্টার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এবার দেখবো মিষ্টিগুলো কি পর্যায়ে আছে। মাশাআল্লাহ ফুলে তুলতুলে হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দেখবো যে ফাটছে কিনা। আমি এখন সে আটার লিকুইডটা কয়েকবারে দাফে দাফে দিয়ে সিদ্ধ করে ভালো করে নিব। একবারে লিকুইডটা দিতে গেলে পানিটা ফুটন্ত পানিটা ঠান্ডা হয়ে যাবে, জিনিসটা ড্রাই হয়ে যাবে। তাই আমি কয়েকবারে দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার একটু ট্রাই করব যে সিদ্ধ হয়েছে কিনা। এখন ঠান্ডা পানির মধ্যে মিষ্টিটা ছেড়ে দেখবো, মিষ্টিটা ডুবে গেলে ভাববো যে মিষ্টিটা হয়েছে। মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টিটা পারফেক্ট। আর এখানে আমি 1 লিটার দুধ চিনি পরিমাণ মতো দিয়ে জাল করে নিচ্ছি। এখানে কিছু চিনি ক্যারামেলের জন্য আমি ফুরিয়ে নিচ্ছি বা জাল করে নিচ্ছি, যেটাই বলেন না কেন। ক্যারামেলের মধ্যে দিয়ে দিব সেই জাল করা দুধ। মালাইটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই সকালের সেই মিষ্টিগুলো এখন এই পর্যায়ে আছে, এগুলো অবশ্য আমি ফ্রিজে রাখছিলাম যেহেতু যে গরম পড়ে। এখন আমি মিষ্টিগুলো এক এক করে সেকে একটা প্লেটে উঠিয়ে নিব। আর সেই জাল করা মালাইয়ের সাথে মিক্স করে দিব এক এক করে। আমার মিষ্টিগুলো সেকে নেওয়া শেষ। এই ধরনের মিষ্টি বা রসমালাই যাই বলি না কেন, এগুলো বানাইতে একটু ধৈর্য লাগে, একটু সময় নিয়ে বানাইতে হয়। তো আমার মিষ্টিটা এখন সেকে নেওয়া শেষ। এখন আমি সেই মালাইয়ের সাথে মিক্স করে দিব। মাশাআল্লাহ এই পর্যায়ে রসমালাইটা আমার এরকম হয়েছে। আমি একটু মিষ্টি কমই দিছি যেহেতু আমরা মিষ্টি খাবার কম খাই। এই পর্যায়ে আমার মিষ্টিটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে খুবই অসাধারণ হয়েছে। চাইলে আপনারা এরকম রসমালাই বা মিষ্টি ঘরে বানিয়ে নিতে পারেন। প্রাকৃতিক গাছপালা পশু পাখি আমার কাছে খুব প্রিয় একটা জিনিস। আমার কাছে কেন যেন মনে হয় প্রকৃতি হলো এমন এক উপহার, সুন্দর ও সৌন্দর্যকে হার মানায়। এই মুক্ত আকাশ বাতাস গাছপালা ফুল ফল মন জুড়িয়ে যায়। আমার কাছে কেন যেন মনে হয় প্রকৃতি থেকে ভালো বন্ধু আর পৃথিবীতে কেউই হতে পারে না। আমার কাছে তো এই অপরূপ সৌন্দর্য গাছপালা সবুজ ফুল ফল মূল সব কিছু দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।